হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভিশন পিটি 365 থেকে ইন্ডিয়ান পলিটি আলোচনা শুরু করব। ইতিপূর্বে আমরা ইন্ডিয়ান ইকোনমির আলোচনা শুরু করেছি, দুটো ক্লাস অলরেডি হয়েছে। তো আজকে আমরা পিটি 365-এর পলিটি পোর্শনটা শুরু করব। তো বিগত এক বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, যেটা আমাদের আপকামিং ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটিক বিষয় এখানে যেমন রয়েছে, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সম্পর্কিত যে সমস্ত স্ট্যাটিক বিষয় সেগুলো এখানে রয়েছে। তো আমরা দেখব পরপর। প্রথমে রয়েছে ইস্যু রিলেটেড টু কনস্টিটিউশন, সংবিধান সংক্রান্ত বিষয়ে যে সমস্ত ইস্যুজ এসছে সেইগুলো দেখব। ইকোনমিক্যালি উইকার সেকশনস ইডাব্লিউএস কোটা নিয়ে কি ইস্যু চলছে। এবার ইডাব্লিউএস কোটা সম্পর্কিত কিছু বেসিক ইনফরমেশন রয়েছে। সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল বেঞ্চ upheld validity of 103 third constitutional amendment which introduced 10% quota for EWS in education and public employment. তো 103তম সংবিধান সংশোধনী আমরা জানি যেটা হয়েছিল, ইডাব্লিউএস কোটা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তাদের জন্য আরও 10% কোটা অ্যাড করা হয়েছিল। এবং এটা সুপ্রিম কোর্টকে এটা নিয়ে কেন এই বিষয়টা তুলে ধরতে হয়েছে, এই বিষয়টাকে কেন ভ্যালিড ঘোষণা করেছে তারা, সেইটা কন্ট্রোভার্সিটা কোথায়। ইতিপূর্বে সংরক্ষণ 50% মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম বলা হয়েছিল এর আগেই। তো সেটাকে পার করে 50%-এরও বেশি কিন্তু কোটা অলরেডি চলে আসছে এই ইডব্লিউএসটা আনতে গিয়ে। তো সেই জন্য বিভিন্ন রকম কেস সুপ্রিম কোর্টে ছিল, তো সেটাই ভ্যালিড ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট, এটা বলা হয়েছে। তো এখানে সম্পর্কিত সেই সমস্ত বিষয় এখানে সমস্ত কিছুই রয়েছে, আমরা পরপর দেখব। ইডব্লিউএস রিজার্ভেশন ওয়াজ গ্র্যান্টেড বেসড অন রিকমেন্ডেশন অফ সিনহো কমিশন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সিনহো কমিশন, বিভিন্ন কমিশন থেকে স্টেটমেন্ট দেওয়া হয়, এটা কোন কমিশন বলেছিল, ওটা কোন কমিশন বলেছিল। তো সিনহো কমিশন রেকমেন্ডেশন ছিল তাদের ইডব্লিউএস রিজার্ভেশন করতে হবে। 103তম সংবিধান সংশোধনী 2019-এ এটা পাশ হয়। প্রোভাইড রিজার্ভেশন টু ইডব্লিউএস এবং নন ওবিসি অ্যান্ড নন এসসি এসটি, অর্থাৎ এসসি এসটি ওবিসি ছাড়াও আরও যে অন্যান্য যারা রয়েছে তাদের জন্য শুধুমাত্র এই রিজার্ভেশনটা করা হয়েছিল। ইনসাইডের আর্টিকেল 15 ক্লজ 6 অ্যান্ড 16 ক্লজ 6 এনেবল বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টস টু প্রোভাইড রিজার্ভেশন টু ইডব্লিউএস। তো আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে 15 ক্লজ 6 এবং 16 ক্লজ 6 এই দুটো আর্টিকেল কিন্তু অ্যাড হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর্টিকেল অ্যাড হচ্ছে, যেখানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এরা কিন্তু মনে করলে রিজার্ভেশনের বিষয়টা তারা ঠিক করতে পারে ইডব্লিউএসদের জন্য, এটা কিন্তু বলা হয়েছে। আর্টিকেল 15 ক্লজ 6-এ কি বলা হয়েছে দেখে নেব ডিটেলসে। ইট এনেবল দ্য গভর্নমেন্ট টু মেক স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি ইকোনমিক্যালি উইকার সেকশনস other than those already mentioned in 15 clause 4, 15 clause 5. This is related to their admission to the educational institution. তো এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে 15(4) এবং 15(5) ক্লজ অলরেডি বলে দিয়েছে যে আদার উইকার সেকশন যারা রয়েছে তাদের জন্য এই দুটো জায়গাতে বলা আছে অলরেডি। তো এখানে 15(6)-এ 15 ক্লজ 6-এ গভর্নমেন্টকে একটা পাওয়ার এখানে দেয়া হচ্ছে যে তারা মনে করলে স্পেশাল প্রভিশন আনতে পারে, বিশেষ কিছু আইন তারা আনতে পারে এই সমস্ত অর্থনৈতিক দিক থেকে উইকার সেকশনদের জন্য, যেটা 15(4) এবং 15(5)-এ বলা রয়েছে, সেটা আদার্স যারা ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদের জন্য বলা রয়েছে। এখানে শুধুমাত্র ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য বলা হচ্ছে আর্টিকেল 15 ক্লজ 6-এ। 4 and 5 রিলেটেড টু দ্য সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস অফ এসসি এসটি। তো এসসি এসটিদের জন্য এখানে বলা ছিল, আর এখানে বলা হচ্ছে শুধুমাত্র ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য। তো আর্টিকেল থেকে প্রশ্ন আসে, আমাদের ফান্ডামেন্টাল রাইটস তো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা নিয়ে কোনো দ্বিধা নেই। এখানে আবারও আরেকটা আর্টিকেল যোগ হচ্ছে যেহেতু, সেজন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আবার আর্টিকেল 16 ক্লজ 6 কি বলা হচ্ছে, ইট এনেবলস দ্য গভর্নমেন্ট টু মেক স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি ইকোনমিক্যালি উইকার সেকশন আদার দ্যান দোজ মেনশনড ইন 16 ক্লজ 4, দিস রিলেটেড টু প্রমোশনস ইন অ্যাপয়েন্টমেন্ট অর পোস্ট। তো আর্টিকেল 16(6) প্রমোশন, বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের যে সমস্ত প্রমোশন হয়, যারা কিনা উইকার সেকশন তাদের জন্য, ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য প্রমোশনেরও ব্যবস্থা করা হয়েছে আলাদা করে কোটা সিস্টেমের মধ্যে, সেটা এখানে বলা হচ্ছে। আর্টিকেল 16 ক্লজ 4 রিলেট টু দ্য রিজার্ভেশন অফ দোজ ব্যাকওয়ার্ড ক্লাসেস হুইচ ইন দ্য ওপিনিয়ন অফ দ্য স্টেট আর নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড ইন সার্ভিস। তো আর্টিকেল 16 ক্লজ 4টা কাদের জন্য, এটা তাদের জন্য
যারা কিনা যাদের কমিউনিটি থেকে যথেষ্ট পরিমাণে রিপ্রেজেন্টেটিভ নেই বিভিন্ন সার্ভিসেস সেক্টরে, তো সেই সমস্ত ক্ষেত্রে রাজ্য মনে করলে তাদেরকে উঁচু পোস্টে অ্যাপয়েন্টমেন্ট তাদের জন্য করতে পারে, তাদের জন্য প্রমোশন করতে পারে। তো সুতরাং এটা প্রমোশনের জন্য আর্টিকেল 16 ক্লজ 6 এবং আর্টিকেল 15 ক্লজ 6 এটা কিন্তু বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে অ্যাডমিশনের জন্য। তো এই দুটো চেঞ্জেস কিন্তু করা হয়েছে। আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দুটো নতুন আর্টিকেল এসেছে, এই জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো allows the state government to decide whether to provide reservation to EWS for the appointment in the state government jobs and admission to state government or education institution। তো এখানে স্টেট গভর্নমেন্টের হাতেও কিন্তু একটা পাওয়ার দেয়া হচ্ছে, তারা মনে করলে তারা এটা করতে পারে, নাও করতে পারে। amended article 15 to additionally permit government to provide for advancement of EWS. Up to 10% of the seat may be reserved for the such section of the admission in educational institution not applicable to the minority educational institution। তো যেটা ভর্তির কথা হচ্ছিল, যেটা অ্যাডমিশনের কথা বলা হয়েছে আর্টিকেল 15 ক্লজ 6-এ, সেটার কথা এখানে বলা হয়েছে যে রাজ্য মনে করলে 10% সিট রিজার্ভ করতে পারে। এখানে কিন্তু একটা রাজ্যের উপর ছেড়ে দেওয়া আছে, মনে রাখতে হবে, শুধুমাত্র সেন্ট্রাল কিন্তু বলে দিচ্ছে না। এখানে প্রত্যেকটা রাজ্য যদি মনে করে তখন এরকম 10% তারা ভর্তির জন্য সিট ফাঁকা রাখতে পারে। কিন্তু এই ধরনের ইনস্টিটিউশনাল যে সিট সেটা কিন্তু মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। অর্থাৎ বিভিন্ন যে মাদ্রাসা আছে এবং ইত্যাদি বিভিন্ন রকম যে মাইনরিটি ইনস্টিটিউশন রয়েছে, যেটা আমাদের আর্টিকেল 29-30 আন্ডারে পড়ছে, তো সেই ইনস্টিটিউশনে কিন্তু এরকম কোটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো এই সমস্ত খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় স্টেটমেন্ট তৈরি করা হয় এই সমস্ত জায়গা থেকে, যেগুলো একটু ব্যতিক্রমী যে ধরনের স্টেটমেন্ট হয় সেগুলো থেকে প্রশ্ন তৈরি হয়, তো এগুলো একটু সাবধানে দেখে রাখতে হবে। নেক্সট, অ্যামেন্ডেড আর্টিকেল 16 টু পারমিট গভর্নমেন্ট টু রিজার্ভ আপ টু 10% অফ অল পোস্ট ফর EWS অফ সিটিজেন। তো সমস্ত পোস্টের ক্ষেত্রে সংরক্ষণের কথা বলা হচ্ছে 10%, আর্টিকেল 16-এ যে বিষয়টা বলা হচ্ছে। তো আর্টিকেল 15-16 আমরা দেখলাম সরাসরি, সুতরাং আর এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। ক্রিমি লেয়ার, ভেরি ইম্পর্টেন্ট টার্ম, ক্রিমি লেয়ার। A household with an annual income of rupees 8 lakh or above is not eligible for reservation. The term creamy layer was introduced by Satyanathan Commission in 1971। তো যারা কিনা যাদের ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ইনকাম, হাউসহোল্ডের টোটাল ইনকাম, কোনো পার্সোনাল ইনকামের নয়, টোটাল হাউসহোল্ডের ইনকাম যদি 8 লাখের বেশি হয়, তারা কিন্তু এই ধরনের ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে আসবে না। এবং ক্রিমি লেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যেটা কিনা সত্যনাথন কমিশন 1971 সালে এনেছিল। আদার condition for reservation laid down in Indra Shaini case, reservation to socially and backward educationally backward class, 50% cap on vertical reservation, there should be no reservation in the promotion। তো ইন্দিরা সাইনি কেসে এরকম আরও কিছু বিষয় উঠে আসে, এই সমস্ত বিষয় সেখানে বলা হয়। এই 50% ক্যাপ থাকবে, 50%-এর বেশি পার হবে না, ইত্যাদি, যেগুলো নিয়ে পরবর্তীকালে কন্ট্রোভার্সি হয় এবং ফাইনালি সুপ্রিম কোর্টকে সেই বিষয়টা দেখতে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এটাকে ভ্যালিড ঘোষণা করেছিল। সেই কারণেই কিন্তু আমরা দেখেছি EWS কোটা কিন্তু বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে, বা অল ইন্ডিয়া এক্সামের সেখানে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল। EWS reservation is in addition to existing reservation. A person not covered under reservation for SC, ST and OBCs and whose family had a gross annual income below rupees 8 lakh was to be identified at EWS for reservation। তো এখানে সেই একই বিষয়টা বলা হয়েছে, যারা SC, ST, OBC কমিউনিটির মধ্যে পড়েন না, জেনারেল কমিউনিটির মধ্যে যারা পড়েন তারাই একমাত্র, এবং যাদের ইনকাম অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম রুপিস 8 লাখের নিচে, তারা এর জন্য এলিজিবল। অলসো এক্সক্লুডেড ওয়ার দোজ হু হ্যাড 5 acres of agricultural land, যাদের 5 একরের বেশি এগ্রিকালচারাল ল্যান্ড আছে তারা এর মধ্যে আসবে না। আর রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অফ 1000 স্কোয়ার ফিট, যাদের কিনা 1000 স্কোয়ার ফিটের ওপর রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আছে তারা এর মধ্যে আসবে না। আর রেসিডেন্সিয়াল প্লট অফ 100 স্কোয়ার ইয়ার্স অ্যান্ড অ্যাবভ ইন নোটিফাইড মিউনিসিপ্যালিটিজ অর 200 স্কোয়ার ইয়ার্স ইন আদার এরিয়াস, যে সমস্ত জায়গাতে যাদের রেসিডেন্সিয়াল প্লট রয়েছে 100 স্কোয়ার ইয়ার্সের বেশি মিউনিসিপ্যাল এরিয়াতে এবং 200 স্কোয়ার ইয়ার্সের বেশি, ইয়ার্ডের কথা বলা হচ্ছে এখানে, ইয়ার্ড, সেই সমস্ত এরিয়াতে এটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ যাদের যথেষ্ট পরিমাণে ল্যান্ড রয়েছে, সেটা বসবাসের জন্য হোক বা এগ্রিকালচারাল হোক, বিভিন্ন ধরনের ল্যান্ড রয়েছে এবং এই ধরনের ফ্যামিলি ইনকাম এতটা, তাদের জন্য এটা কিন্তু নয়।
কি পয়েন্ট অফ এসি ভার্ডিক্ট, জনহিত অভিযান ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2022। তো যেটা কেস সুপ্রিম কোর্টে হয়েছিল যে রিজার্ভেশন ভ্যালিড নয়, সেটা সেই যে কেসটা হয়েছিল সেই কেসে যে ভার্ডিক্টটা দেওয়া হয়েছিল সেখানে কি বলা ছিল, রিজার্ভেশন অন ইকোনমিক ক্রাইটেরিয়া অ্যালোন ডিড নট ভায়োলেট বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। তো ইকোনমিক ক্রাইটেরিয়াতে যদি রিজার্ভেশন দেওয়া হয় সেটা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে কোনোভাবে নষ্ট করছে না। ইডব্লিউএস ইজ ডিমড আ সেপারেট অ্যান্ড ডিস্টিংক্ট ক্যাটাগরি, এটা একটা আলাদা ক্যাটাগরি। এক্সক্লুশন অফ এসসি এসটি ওবিসি was a part of reasonable classification necessary to avoid double benefits। তো যেহেতু এদের বের করা হয়েছে, এদের আলাদা রাখা হয়েছে কারণ তারা যাতে ডাবল বেনিফিট না পায় সেই জন্য। অলসো রিজার্ভেশন অ্যাজ আ কনসেপ্ট ক্যান নট বি রুলড আউট ইন প্রাইভেট ইনস্টিটিউশন হোয়ার এডুকেশন ইজ ইম্পার্ট। সুতরাং যেটা প্রাইভেট ইনস্টিটিউশন সেটা অলরেডি সেখানে কিন্তু এক্সক্লুড করা রয়েছে, ইডব্লিউএস সেখানে কিন্তু রিজার্ভেশন আসছে না। 50% রুল ফর্মড ইন ইন্দিরা সাইনি জাজমেন্ট ইন 1992 হ্যাজ নট বিন হেল্ড টু বি ইনফ্লেক্সিবল অ্যান্ড inviolable for all times to come. Further, it had applied only to SC, ST, OBC communities and not the general category. সুতরাং এখানে ইন্দিরা সাইনি কেসে যে জাজমেন্টটা শোনানো হয়েছিল যে 50%-এর বেশি কখনোই রিজার্ভেশন হবে না, সেটাকে কিভাবে সুপ্রিম কোর্ট সেটার কি ব্যাখ্যা করেছে যে যেহেতু এই 50% রুলটা, এক নম্বর কথা হচ্ছে এটা এসসি এসটি ওবিসিদের জন্য বলা হয়েছিল যে তাদের যে টোটাল রিজার্ভেশন সেটা 50% এর বেশি যাবে না, সেটা কিন্তু জেনারেলদের জন্য বলা হয়নি। এখানে যেহেতু 50% রিজার্ভেশনের পুরো বিষয়টা, ইডব্লিউএস বিষয়টা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য, সেই জন্য এখানে কিন্তু ইন্দিরা সাইনির ওই জাজমেন্টটার সাথে এর সম্পর্ক আসছে না, এখানে এরকমভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো এটা ইম্পর্টেন্ট, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস এটা কিন্তু বিভিন্নভাবে, শুধুমাত্র এটা যে এমসিকিউতে বিভিন্ন রকম স্টেটমেন্ট তৈরি হতে পারে তা নয়, এটা কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ডেসক্রিপটিভ রাইটিংয়ে অনেক জায়গাতে, এবং সরাসরি এই প্রশ্নটা করা হতে পারে। এটা ইডব্লিউএস কোটা বা আমাদের যে কোটা সিস্টেম রয়েছে সেই সম্পর্কিত যে কোনো ধরনের লেখাতে এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে, বা আমাদের সরাসরি বিভিন্নভাবে এটা কোয়েশ্চেন আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখব সাব ক্যাটাগরাইজেশন অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি। ওবিসি রিজার্ভেশন ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, পরপর আমরা দেখব কেন এটা নিউজে রয়েছে। ইউনিয়ন ক্যাবিনেট গেভ দ্য 14th extension of the Justice Rohini Commission set up to examine issue related to subcategorization of OBCs to submit a report by July 31st, 2023. তো জাস্টিস রোহিণী কমিশন যারা কিনা কি করবে, সাব ক্যাটাগরাইজেশন করবে। সাব ক্যাটাগরাইজেশনে যে ইস্যু রয়েছে ওবিসি, সেই ইস্যুটা যারা দেখছে তারা রিপোর্ট জমা দেবে, সেটাকে একটু এক্সটেন্ড করা হয়েছে। কতটা পর্যন্ত? জুলাই 31, 2023 পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এছাড়া আরও কয়েকটা কারণে এটা নিউজে রয়েছে। কমিশন ওয়াজ ফর্মড ইন 2017 আন্ডার আর্টিকেল 340। আর্টিকেল 340 অনুসারে 2017-তে এটা তৈরি হয়েছিল। আর্টিকেল 340 এম্পাওয়ার্স প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস কমিশন টু ইনভেস্টিগেট ক্যান্ডিডেটস অফ ACBCs। তো যারা কিনা পিছিয়ে পড়া বর্গ রয়েছে, প্রেসিডেন্ট তাদের জন্য কমিশন বসাতে পারে আর্টিকেল 340 অনুযায়ী। আমরা জানি বিভিন্ন ধরনের বিভিন্ন কমিশনের জন্য এটা কিন্তু প্রেসিডেন্টের পাওয়ার রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলো প্রেসিডেন্ট সময় থেকে সময়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকেন তাদের অবস্থা বিচারের জন্য। In 2015, National Commission for Backward Classes had proposed that OBCs be divided into following 3 categories. তো ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যেটা রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য যে ন্যাশনাল কমিশন রয়েছে, তারা 2015 সালে বলেছিল যে 3টে ক্যাটাগরিতে ওবিসিদের ডিভাইড করতে হবে। এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস EBC গ্রুপ A, facing social, educational and economic backwardness even within the OBCs, consisting of aboriginal tribes, nomadic and semi-nomadic tribes who have been carrying on with their traditional occupations. তো ওবিসিদের মধ্যেও যারা অনেক পিছিয়ে পড়া বর্গ, সমস্ত দিক থেকে এডুকেশনাল, সোশ্যাল, ইকোনমিক সমস্ত দিক থেকে যারা অনেক বেশি পিছিয়ে রয়েছে, তাদেরকে বলা হবে এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাসেস, গ্রুপ A ক্যাটাগরি। Group B category, more backward classes consisting of vocational groups carrying on their traditional occupations. তারা যে দীর্ঘ সময় ধরে তাদের যে ট্র্যাডিশনাল অকুপেশন রয়েছে, তারা বিভিন্ন প্রান্তিক শ্রেণীর যারা মানুষ রয়েছেন, বিভিন্ন ধরনের অকুপেশনে যারা রয়েছেন, ছোটোখাটো অকুপেশনে, তাদেরকে এরকম ক্যাটাগরিতে রাখা হবে।
আরেকটা ক্যাটাগরি হবে ব্যাকওয়ার্ড ক্লাসেস গ্রুপ সি, কম্প্রাইজিং অফ দোজ কম্পারেটিভলি মোর ফরওয়ার্ড, যারা কিছুটা উন্নত, যারা কিছুটা অন্যদের থেকে বাকিদের থেকে কিছুটা ভালো অবস্থায় আছে, তাদেরকে গ্রুপ সি ক্যাটাগরিতে রাখা হবে। তো এই ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে, বলা হয়েছিল ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এরকম 3টে ক্লাসিফিকেশনের কথা বলেছিল। অ্যাকর্ডিং টু এনসিবিসি, 11 states or union territory, that is Andhra Pradesh, Telangana, Puducherry, Karnataka, Haryana, etc. have subcategorized OBC for reservation in state government owned institution. তো তারা এটা রিপোর্ট দিয়েছিল যে 11টা ইউনিয়ন টেরিটরি এবং স্টেটসের মধ্যে এই সমস্ত ক্যাটাগরাইজেশন রয়েছে যারা কিনা স্টেট গভর্নমেন্ট ওন যে ইনস্টিটিউশন সেখানে তাদেরকে কিছু রিজার্ভেশন সুবিধা দিয়ে থাকে। তো এখানে খুব সুন্দর করে হিস্ট্রিটা দেওয়া রয়েছে। ওবিসি রিজার্ভেশন তো প্রথম থেকে ছিল না, এটা কিভাবে এসেছে। ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বসেছিল 1953 সালে। কেলকার, কাকা কেলকার তার চেয়ারম্যানশিপের আন্ডারে এটা হয়েছিল 1953-তে। মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, মনে রাখতে হবে, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। 1979-তে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বসে, বিপি মন্ডল, যেটা মন্ডল কমিশন নামে বিখ্যাত, 1979-তে। কোয়ালিশন গভর্নমেন্ট যখন ফার্স্ট নন কংগ্রেসি গভর্নমেন্ট আসে তখন কিন্তু এটা হয়েছিল। নেক্সট 27% রিজার্ভেশন আন্ডার আর্টিকেল 16 ক্লজ 4, 1992-তে এই ভার্ডিক্টটা আসে, খুব গুরুত্বপূর্ণ। 27% রিজার্ভেশন আসছে আর্টিকেল 16 ক্লজ 4 অ্যামেন্ড করে এটা নিয়ে আসা হচ্ছে। 1992 দ্য ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়া ইনভোকড বাই সুপ্রিম কোর্ট ইন ইন্দিরা সায়নি জাজমেন্ট, 1992, যেটা আমরা একটু আগে দেখলাম ইন্দিরা সায়নি কেসে ক্রিমি লেয়ার এই ধারণাটাকে এখানে ইনক্লুড করা হয়। এনসিবিসি নিয়ে লেখা আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা কমিশন। 102nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মেড ইন আ কনস্টিটিউশনাল বডি, আর্টিকেল 338B। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে স্ট্যাচুটরি বডি এবং কনস্টিটিউশনাল বডি হিসেবে নিয়ে আসা হয় 102তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর্টিকেল 338 বি আমাদের সংবিধানে যোগ করা হয় এবং এটাকে সংবিধান স্বীকৃত বডি করা হয়। এবং আমাদের এনসিবিসি 1993-তে যখন তৈরি হয়েছিল তখন এটা একটা স্ট্যাচুটরি বডি হিসেবে তৈরি হয়েছিল, অর্থাৎ আইন স্বীকৃত বডি হিসেবে তৈরি হয়েছিল। পরবর্তীকালে এটাকে একটা সংবিধান স্বীকৃত বডি হিসেবে নিয়ে আসা হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কনসিস্ট অফ এ চেয়ারপারসন, একজন চেয়ারপারসন থাকে, ভাইস চেয়ারপারসন থাকে এবং 3 জন আদার মেম্বার থাকে, অর্থাৎ টোটাল মেম্বার সংখ্যা হচ্ছে 5, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আরও 3 জন সদস্য। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়? প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন বাই দ্য আন্ডার হিজ হ্যান্ড অ্যান্ড সিল, তিনি নিজেই স্বাক্ষর করে তিনি নিজেই তার অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে থাকেন। টেনিয়ার, কন্ডিশন অফ সার্ভিস অ্যান্ড টেনিয়ার অফিস ওয়াজ বিন নোটিফাইড বাই মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারা কতদিন টেনিয়ার হবে, তাদের সময়কাল কতদিন হবে সেটা ফিক্স নয়। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট যতদিন তাদেরকে রাখতে চাইবে সেই বডি, ততদিন তারা কিন্তু থাকবেন। Examine extent of inequitable distribution of reservation benefits, 27% reservation in jobs and education among caste of communities with reference to central OBC list. তো সেন্ট্রাল ওবিসি লিস্ট অনুসারে রোহিণী কমিশনের যে ম্যান্ডেটগুলো ছিল তার মধ্যে ছিল এইটা 27%, এটা থাকবে। আর কি ছিল? ওয়ার্ক আউট দ্য মেকানিজম ক্রাইটেরিয়া নর্মস অ্যান্ড প্যারামিটার ইন সাইন্টিফিক অ্যাপ্রোচ অফ সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসি। ক্রাইটেরিয়া একটা নির্দিষ্ট সাইন্টিফিক ব্যবস্থাতে এই ধরনের ক্লাসিফিকেশনগুলো করা হবে। লোকাল বডির ওপর যে রিজার্ভেশন করা হয়, হাইকোর্ট ডিরেক্টেড দ্য ইউপি গভর্নমেন্ট টু নোটিফাই ইলেকশন ইমিডিয়েটলি উইদাউট রিজার্ভেশন ফর ওবিসিস। তো এটা নোটিফাই করে হাইকোর্ট ইউপি গভর্নমেন্টকে। দিস ডিরেকশন ইজ গাইডেড বাই প্রভিশন অফ আর্টিকেল 243U অফ কনস্টিটিউশন হুইচ ম্যান্ডেট দ্যাট ইলেকশন টু কনস্টিটিউট আ মিউনিসিপ্যালিটি শ্যাল বি কমপ্লিটেড বিফোর এক্সপায়ারি অফ ইটস ডিউরেশন। তো আর্টিকেল 243U যেটা বলছে একটা মিউনিসিপ্যালিটি তার ডিউরেশনটা এক্সপায়ার হওয়ার পূর্বেই ইলেকশন কিন্তু কমপ্লিট করতে হবে। হাইকোর্ট হেল্ড দ্যাট until triple test condition as mandated by Supreme Court in K.K. Krishnamurthy v. Union of India 2010 is fulfilled,
no reservation for backward class shall be provided in ULB polls. তো যে পর্যন্ত তারা এই ধরনের যে রিজার্ভেশনটা থাকছে, যতদিন না এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়, ট্রিপল টেস্ট কন্ডিশনটা ফুলফিল হয়, যেটা কিনা কি কৃষ্ণমূর্তি ভার্ডিক্ট দিয়েছিলেন, ততদিন পর্যন্ত এই ধরনের রিজার্ভেশন ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য প্রোভাইড করা হবে না। ট্রিপল টেস্ট ক্রাইটেরিয়াটা কী ছিল? সেট আপ অফ এ ডেডিকেটেড কমিশন বাই স্টেট গভর্নমেন্ট। একটা কমিশন তৈরি হবে, স্টেট গভর্নমেন্ট তৈরি করবে সেই কমিশন, যারা কিনা ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ডাটা কালেকশন করবে। Specify proportion of reservation in each local body in light to Commission's recommendation and ensure that such reservation does not exceed 50% of total seat reservation SC ST OBD together. তো রেশিওটা 50%-এর মধ্যে ঠিক রাখতে হবে, সেটা যেন কখনোই এক্সিড না করে। ensure that such reservation does not exceed 50%। আর প্রত্যেকটা লোকাল বডিতে নির্দিষ্ট পার্সেন্টেজে, নির্দিষ্ট প্রপোর্শনে এই রিজার্ভেশনটা রাখতে হবে। এরকম ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয় লোকাল বডিতে। সেটা ফুলফিল না করলে এদের জন্য কিন্তু আলাদা করে রিজার্ভেশনের যে অংশটা সেটা কিন্তু হবে না। ট্রিপল টেস্ট কন্ডিশন না মানলে সেটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসদের জন্য যে রিজার্ভেশন সেটা কিন্তু দেওয়া সম্ভব হবে না। এটা কিন্তু লোকাল বডির ক্ষেত্রে বলা হয়েছিল। তো ওবিসিদের জন্য সংরক্ষণ সম্পর্কে যাবতীয় তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। অসম্ভব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সম্পর্কিত এবং বেসিক যে সমস্ত আমাদের স্ট্যাটিক পোর্শন তার জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসছে আরও বেশি গুরুত্বপূর্ণ ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড দিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন রকম কথা শোনা যায়, তো সেটা দেখবো এখানে কি বলা রয়েছে। Why in news? Recently a private member bill titled Uniform Civil Code in India Bill 2023 was introduced in রাজ্যসভা। তো রাজ্যসভাতে একটা প্রাইভেট মেম্বার বিল এসেছে 2020-তে, যেটাকে বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড বিল ইন্ডিয়া বিল 2020। তো প্রাইভেট মেম্বার বিল, যেটা কিনা নন গভর্নমেন্ট যারা অন্যান্য সদস্য, সরকারি সদস্য বাদ দিয়ে যারা অন্য সদস্য রয়েছে, তারা যে বিলটা আনছে সেই বিলটার কথা বলা হচ্ছে প্রাইভেট মেম্বার বিল। সেরকম একটা বিল এটা এসেছে। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে এখানে আরও বলা রয়েছে, প্রি ইন্ডিপেন্ডেন্সের আগে কি ইউনিফর্ম সিভিল কোডের ব্যবস্থা ছিল। 1840 on the basis of Lex Loci report, the British government established uniform law for crime, evidence and contracts, but personal law of Hindu and Muslim were intentionally left to them. তো 1840-এ ব্রিটিশ ইন্ডিয়াতে তৎকালীন সময়ে লেক্স লেক্সি রিপোর্ট অনুসারে এরকম একটা বিষয়ে আনার চেষ্টা করা হয়েছিল। ক্রাইম, এভিডেন্সি সমস্ত ক্ষেত্রে ইউনিফর্ম সিভিল কোড থাকবে, অর্থাৎ সবার জন্য আইন সমান থাকবে, কিন্তু হিন্দু এবং মুসলিম এদের যে নিয়ম আইন সেটা আলাদা হয়, সেটা সম্ভব হয়নি। In 1941, government formed B.N. Rao committee to codify Hindu law and give women equal right. তো B.N. রাওয়ের কমিটির আন্ডারে 1941-এ হিন্দু ল তৈরি করার জন্য বলা হয়, যেখানে কিনা মহিলাদেরও সমান অধিকার দেয়া হবে। পোস্ট ইন্ডিপেন্ডেন্সে কী কী ক্ষেত্র রয়েছে? In Constituent Assembly, Subcommittee of Fundamental Right headed by Sardar Vallabhbhai Patel decided that securing UCC was not within scope of fundamental right. তো সংবিধান সভাতে ইউনিফর্ম সিভিল কোড এই বিষয়টা সর্দার বল্লভভাই প্যাটেলের চেয়ারম্যানশিপের আন্ডারে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে ইউসিসিকে রাখা হবে না, ইউনিফর্ম সিভিল কোডকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রাখা হবে না। এটা কিন্তু তখনই ঠিক হয়েছিল। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 প্রোভাইড আ ফর্ম অফ সিভিল ম্যারেজ টু এনি সিটিজেন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা দেখছি 1954-তে এখানে একটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আসছে, যেখানে যে কোনো ভারতীয় সিটিজেন ধর্মের ওপরে গিয়ে, অর্থাৎ বিভিন্ন ধর্মে যে কোনো ধর্মের তারা বিবাহ কিন্তু করতে পারে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান। তো এটা কিন্তু 1954 সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রয়েছে। ইন 1955-56 4 হিন্দু কোড বিল পাসড। 1955-56-তে 4টি হিন্দু কোড বিল পাস হচ্ছে। ভেরিয়াস সুপ্রিম কোর্ট জাজমেন্টস অ্যাডভোকেটেড ইউসিসি। তো পরবর্তী সময়ে বিভিন্ন সুপ্রিম কোর্টের জাজমেন্টে ইউনিফর্ম সিভিল কোডের কথা কিন্তু উঠে এসেছে।
এবার এখানে ডিটেলস দেওয়া রয়েছে। ইসিসি রেফার্স টু সাম সেট অফ সিভিল লস অ্যাপ্লিকেবল অল সিটিজেন্স অফ ইন্ডিয়া ইন দেয়ার পার্সোনাল ম্যাটার সাচ অ্যাজ ম্যারেজ, ডাইভোর্স, কাস্টাডি, অ্যাডপশন অ্যান্ড ইনহেরিটেন্স। তো সমস্ত ক্ষেত্রে এই যে ম্যাটারগুলো, ম্যারেজ, ডাইভোর্স, কাস্টাডি ইত্যাদি ইত্যাদি সমস্ত সিভিল ল রয়েছে, সিভিল ল, সেক্ষেত্রে একটা সিমিলারিটি আনা উচিত, থাকা উচিত। এটাকে আমরা বলছি ইউনিফর্ম সিভিল কোড। প্রভিশন ফর ইউসিসি কাম আন্ডার আর্টিকেল 44, দ্যাট ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অফ কনস্টিটিউশন। আমরা জানি আমাদের সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রয়েছে, আমাদের সরকারগুলোকে বিভিন্ন নির্দেশ দেওয়া রয়েছে, সেখানে আর্টিকেল 44-এ এই ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা রয়েছে। দাস ইউসিসি কামস আন্ডার নন জাস্টিসেবল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সুতরাং এটা সংবিধানে কিন্তু নন জাস্টিসেবল পার্টের মধ্যে আসে, অর্থাৎ এটা যদি কারো হনন হয় সেক্ষেত্রে সে কিন্তু কোর্টে যেতে পারে না। অলসো পার্সোনাল লস কাম আন্ডার কনকারেন্স লিস্ট। এছাড়া পার্সোনাল ল এর বিষয়টা এটা কিন্তু কনকারেন্ট লিস্টে আসে, অর্থাৎ পার্সোনাল ল সংক্রান্ত বিষয়ে আইন রাজ্য তৈরি করতে পারে, কেন্দ্র তৈরি করতে পারে। কারেন্ট স্ট্যাটাস অফ পার্সোনাল ল ইন ইন্ডিয়া, different religious communities are currently governed by a system of personal law which have been codified over years through various piece of legislation. বিভিন্ন রিলিজিয়াস কমিউনিটি রয়েছে যারা কিনা পার্সোনাল ল রয়েছে তাদের জন্য বিভিন্ন দীর্ঘ সময় ধরে সেটা কিন্তু কোডিফাইড রয়েছে। ফর এক্সাম্পল, হিন্দু পার্সোনাল ইজ কোডিফাইড ইন 4 bills: হিন্দু ম্যারেজ অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট অ্যান্ড হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট। তো হিন্দু পার্সোনাল ল 4টে আলাদা আলাদা জায়গাতে বলা রয়েছে সেই সম্পর্কিত বিষয়। দ্য টার্ম হিন্দু অলসো ইনক্লুড শিখ, জৈন অ্যান্ড বুদ্ধিস্ট ফর পারপাস অফ 3 laws। তো হিন্দু বলতে এখানে শুধুমাত্র হিন্দু কমিউনিটি নয়, তার সাথে শিখ, জৈন এবং বুদ্ধিস্ট কমিউনিটিতেও এর মধ্যে ইনক্লুড রয়েছে। সার্টেন অ্যাসপেক্ট অফ মুসলিম পার্সোনাল ল আর এক্সপ্রেসলি রিকগনাইজড ইন ইন্ডিয়া ইন অ্যাক্ট সাচ অ্যাজ শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট অ্যান্ড ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট। তো কিছু মুসলিম পার্সোনাল ল রয়েছে, শরিয়ত ল, শরিয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট ইত্যাদিগুলো চালু রয়েছে। দেয়ার আর সাম সেকুলার লজ অ্যাজ ওয়েল, কিছু সেকুলার ল রয়েছে। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু আগেই দেখলাম, আন্ডার হুইচ ইন্টার রিলিজিয়ান ম্যারেজ টেক প্লেস। আন্তর গোষ্ঠী যে বিবাহ সেটা এই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হয়। গার্জেন অ্যান্ড ওয়ার্ড অ্যাক্ট হুইচ ইস্টাবলিশ দ্য রাইট অ্যান্ড ডিউটিস অফ গার্জেন্স, গার্জেন্সের জন্য যে সমস্ত ডিউটি সেগুলো এখানে বলা রয়েছে। গোয়া ইজ অ্যাসপিরেন্স অনলি স্টেট ইন ইন্ডিয়া উইথ ইউসিসি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোয়াতেই শুধুমাত্র ইউনিফর্ম সিভিল কোড রয়েছে। পর্তুগিজ সিভিল কোড 1867 continues to be implemented after Indian annexing territory in 1961, irrespective of religion or ethnicity of community. However, Portuguese code is not completely IUCC. তো পর্তুগিজ সিভিল কোড যেটা এসেছিল 1867-তে, সেটা পর্তুগিজ চলে যাওয়ার পরে 1961-র পরেও সেটা কিন্তু সেখানে এখনও অ্যাপ্লিকেবল রয়েছে, কিন্তু এটা কমপ্লিটলি 100% ইউসিসি বলা যায় না। ইউসিসি বলতে যেটা বোঝায় সেটা 100% কিন্তু এটা নয়। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো হেড স্পিচ। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী হেড স্পিচ কিন্তু 500% বেড়ে গেছে গত 7 বছরের মধ্যে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন জায়গায় উল্লেখ করার মতো একটা তথ্য এখানে দেয়া রয়েছে। হেড স্পিচ সম্পর্কিত বলা কি বিষয়ে বলা রয়েছে? নট বিন ডিফাইন্ড ইন ল ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কোনো আইনে হেড স্পিচের কথা বলা নেই। হাউএভার, হেড স্পিচ জেনারেলি incitement to hatred primarily against a group of person dealt with IPC section like 153A, 295A, etc. তো যদি হেট্রেড ছড়ানো হয় বিভিন্ন গ্রুপের মধ্যে, সেক্ষেত্রে একটা আইন রয়েছে আইপিসি সেকশন 153 295 এরকম ধারাতে কিছু কথা বলা রয়েছে। হেড স্পিচ ক্যান বি কনভেড থ্রু এনি ফর্ম অফ এক্সপ্রেশন। হেড স্পিচটাকে কিন্তু শুধুমাত্র স্পিচের মধ্যে রাখা হচ্ছে না, ইনক্লুডিং ইমেজেস, কার্টুনস, মিমস, অবজেক্টস, গেস্টার্স অ্যান্ড সিম্বলস, অ্যান্ড ইট ক্যান বি ডিসিমিনেটেড অফলাইন অর অনলাইন। সুতরাং হেড স্পিচ বলতে শুধুমাত্র মুখ নিঃসৃত কথাকে বলা হচ্ছে না, এর মধ্যে বিভিন্ন ইমেজ, বিভিন্ন কার্টুন, মিম, অবজেক্টস
নানা রকম সিম্বল, সমস্ত কিছু গেস্টার, সমস্ত কিছু এর মধ্যে চলে আসছে। এবং এখানে হেড স্পিচ সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। লেজিসলেশন গ্যারাঙ্গো হেড স্পিচ, কনস্টিটিউশনাল প্রভিশন কি রয়েছে, আর্টিকেল 1902 gives all citizens the right to freedom of speech and expression but subject to reasonable restriction for preserving inter alia public order, decency and morality। তো আমরা জানি আর্টিকেল 19 আমাদের বাক স্বাধীনতার কথা বলে, কিন্তু 19 ক্লজ 2 সেখানে অনিয়ন্ত্রিত কথাবার্তা, সেখানে কিন্তু রেস্ট্রিকশন বলা রয়েছে, যেন রিজনেবল রেস্ট্রিকশন, অর্থাৎ যে রেস্ট্রিকশনটার পিছনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে, বড় কারণ রয়েছে, সেই ধরনের রেস্ট্রিকশনের কথা কিন্তু বলা রয়েছে, যেটা কিনা পাবলিক অর্ডার, ডিসেন্সি, মরালিটি এই সমস্ত বিরুদ্ধে যায়, সেখানে কিন্তু রেস্ট্রিকশন ইম্পোজ করা যেতে পারে। ইন্ডিয়ান পেনাল কোড আইপিসি 1960 যেটা এসেছিল, সেকশন 153 রে বি 298 এই সমস্ত জায়গাতে কিন্তু উইথ স্পিচ অর ওয়ার্ডস অর কুড ক্রিয়েট মিসচিফ, outrage religious beliefs or cause imputations to national integration। তো ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য যে সমস্ত ক্ষতিকারক বা রিলিজিয়াস বিলিফের ওপর যেগুলো খুব খারাপভাবে নাড়া দিয়ে যায়, যেগুলো সেই সমস্ত ধরনের স্পিচ ছড়ানো কিন্তু আইপিসি 1860 যেটা তৈরি হয়েছিল সেখানেও বলা রয়েছে এই সমস্ত সেকশনের মধ্যে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 তে কি বলা রয়েছে, সেকশন 8 disqualifies a person from contesting election if he is convicted for including in acts amounting to illegitimate use of freedom of speech and expression। খুব গুরুত্বপূর্ণ সেকশন 8-এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল অ্যাক্ট 1951, যারা কিনা সমাজে প্রতিনিধি, সাধারণ মানুষের প্রতিনিধি যারা, তাদের জন্য এই অ্যাক্টটা নিয়ে আসা হয়। তারা যদি হেড স্পিচ ছড়ায় তখন তাদের কিন্তু ইলেকশনে লড়তে দেয়া হবে না। Section 123(3)(a) and Section 125 prohibits promotion of enmity on ground of religion, race, caste, community or language in connection with election as a corrupt electoral practice and prohibit it। তো রিলিজিয়ান, রেস, কাস্ট, কমিউনিটি বা ভাষার ভিত্তিতে কেউ যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে কিন্তু তাকে এই সেকশনগুলো অনুযায়ী তাকে কিন্তু শাস্তি দেওয়ার প্রভিশন রয়েছে, যেটা আমরা সম্প্রতি দেখেছি রাহুল গান্ধীর কেসে। ঠিক এই সমস্যাই হয়েছিল, এই কারণেই কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে মেম্বারশিপ থেকে। প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1955, সিভিল রাইট অ্যাক্ট 1955, সেকশন 7 penalizes incitement to an encouragement of untouchability through words either spoken or written or by sign or by visible representation or otherwise। তো সেকশন 7 সিভিল রাইট অ্যাক্ট অনুযায়ী এই ধরনের আনটাচেবিলিটি বা বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ, সেটা লেখা বা বলার ভিত্তিতে, এগুলোকে কিন্তু অপরাধের আন্ডারে নিয়ে আসা হয়েছে, বা যে কোনো চিহ্নের মাধ্যমে, ভিজিবল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তো এই সমস্ত আমাদের হেড স্পিচ সংক্রান্ত যে সমস্ত বা তার আশপাশের সংক্রান্ত যে সমস্ত আইন রয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এবং যে কোনো জায়গাতে এগুলো কিন্তু যেমন এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, ঠিক তেমনই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যেহেতু জড়িত বিষয়, সেজন্য এগুলোর ওপর কিন্তু বিভিন্ন ডেসক্রিপটিভ রাইটিং, ইংলিশ এসে রাইটিং বা বেঙ্গলি ক্ষেত্রে বা পলিটির যে সেকশন রয়েছে সেই পেপারের মধ্যেও কিন্তু এখানে ডেসক্রিপটিভ রাইটিংয়েও প্রশ্ন আসতে পারে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন। আজকের এই অংশটা এত পর্যন্ত আমি রাখবো, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র আমাদের একটা পরীক্ষা নয়, একটা শুধুমাত্র প্রিলিমস নয়, এটা কিন্তু মেন্সের জন্য সমস্ত জায়গাগুলো ইম্পর্ট্যান্ট, এবং প্রত্যেকটা বিষয় স্ট্যাটিক পোর্শনের জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, দুটো জায়গার জন্যই কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। প্রচুর ইনফরমেশান রয়েছে, সে কারণে আমরা কিন্তু এটা ধীরে ধীরে বিভিন্ন অংশগুলো আমরা কমপ্লিট করব। তো আজকে আলোচনাটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।